ওয়েস্ট ইন্ডিজের খারাপ সময় যেন আর কিছুতেই কাটছে না। তাদের প্লেয়াররা নিজেদের সেরা পারফরমেন্সটা কোনোভাবেই যেন মাঠে ডেলিভার করতে পারছে না। আগেই তো ইংল্যান্ডের কাছে তারা টি-20 সিরিজটা হেরেই গেছিলো, তাদের সামনে একটা শেষ সুযোগ ছিল এই লাস্ট টি-20 ম্যাচে জয় পেয়ে কিছুটা মান সম্মান নিয়ে দেশে ফেরার, কিন্তু সেটাও তারা ওই জায়গায় করতে পুরোপুরি ব্যর্থ হলো। মানে ওয়ানডে সিরিজের পর বলতে পারেন এই টি-20 সিরিজেও স্বাগতিক ইংল্যান্ডের কাছে পুরোপুরি হোয়াইট ওয়াশ হয়ে একরাশ লজ্জা নিয়ে দেশে ফিরতে হবে এই ওয়েস্ট ইন্ডিজকে। তো সাউদাম্পটনে অনুষ্ঠিত হওয়া এই থার্ড টি-20 ম্যাচে টস জিতেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন শাই হোপ, জিতে তিনি ওই জায়গায় ইংল্যান্ডকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো ইংল্যান্ডের দুই ওপেনার জেমি স্মিথ আর বেন ডাকেট একটা ফ্লাইং স্টার্ট করে, মানে শুরুর থেকেই তারা ওয়েস্ট ইন্ডিজের বোলারদের উপর একবারে তাণ্ডব চালিয়ে জাস্ট ছাড়খাড় করে দেয়। পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে তাদের জুটিতে উঠে যায় 83 রান। আর ওই পাওয়ার প্লের মধ্যেই বেন ডাকেট মাত্র 20 বলে নিজের 50টা তুলে নিয়েছিলেন। আর এর ঠিক পরের ওভারেই জেমি স্মিথও মাত্র 23 বলে তিনিও নিজের হাফ সেঞ্চুরি কমপ্লিট করে নিয়েছিলেন, তাও আবার একটা ছক্কা মেরে। এরপর অষ্টম ওভারেই তাদের জুটিতে 100 রানের গন্ডি টপকে যায়, কিন্তু তাদের মানে পার্টনারশিপটা ভাঙে ওই নবম ওভারে গিয়ে, যেখানে জেমি স্মিথ একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুইয়ে বসেন। তো 60 রানের মাথায় তিনি ফিরে যান আর ইংল্যান্ডের ওপেনিং জুটি ভেঙে যায় 120 রানের মাথায়। আর এরপর ক্রিজে আসেন জস বাটলার আর ওই বেন ডাকেটের মধ্যে একটা 34 রানের জুটি গড়ে উঠেছিল। বাটলার তার ওই ভালো ফর্মটা এদিনও ক্যারি করলেন, এসেই কয়েকটা বড় বড় শট নেগোসিয়েট করছিলেন। 10 ওভার শেষেও ইংল্যান্ডের স্কোরটা ছিল 1 উইকেটে 135, কিন্তু এরপর মানে বাটলার নিজের ইনিংসটাকে আর বড় করতে পারেননি। ওই জায়গায় 154 রানের মাথায় তিনি ওই জায়গায় মানে ওই রোমারিও শেপার্ডের একটা আউটসাইড দি অফ স্টাম্প চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুইয়ে বসেন। এরপর 15 ওভার শেষেও ইংল্যান্ডের স্কোরটা ছিল ওই 2 উইকেটে 178। আমি মনে করি ওই 11 থেকে 15 নম্বর ওভারে ইংল্যান্ড কিছুটা স্লো ব্যাটিং করে ফেলেছিল, ওই জায়গায় মাঝের 5টা ওভারে তারা 43টা রান তুলেছিল, না হলে দিন শেষে তাদের যে স্কোরটা উঠেছিল 248, সেখান থেকে আরও 15 থেকে 20টা রান তারা বেশি করলেই করতে পারতো। কিন্তু ওই 15 নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে মানে আকিল হোসেন তার ওই মানে স্পেলের একদম লাস্ট ডেলিভারিতে তিনি বেন ডাকেটের উইকেটটা তুলে নিয়েছিলেন, যেখানে তিনি একটা সুইপ করতে গিয়ে ওই বোল্ড হয়ে গেছিলেন। তার আগে তিনি 84 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে গেছিলেন। এরপর ওই ক্রিজে তখন মানে হ্যারি ব্রুক আর জ্যাকব বেথেল ছিলেন, এই দুজন মানে লাস্ট 5 ওভার একেবারে জাস্ট তাণ্ডব চালিয়ে দিলেন ওই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের উপর দিয়ে। শেষ 5 ওভারে ইংল্যান্ড তুলে ফেলে 70টা রান, মানে এদের জুটিতেই 70 রান ওঠে, আর যার ফলে ওই 178 থেকে ইংল্যান্ডের স্কোরটা 20 ওভার শেষে পৌঁছে যায় 248-এ। জ্যাকব বেথেল বোধহয় সম্ভবত 36 রানে আর হ্যারি ব্রুক 35 রান করে ক্রিজে অপরাজিত ছিলেন। তো যার ফলে ইংল্যান্ড 20 ওভার শেষে তোলে 3 উইকেটে 248 রানের এরকম একটা ম্যামথ টোটাল। তো এই 249 রানের এরকম বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুটা কিন্তু বেশ ভালো হয়েছিল। এভিন লুইস তিনি এর আগের ম্যাচে প্রথম বলেই নিজের উইকেটটা খুইয়েছিলেন, তো এদিন দেখলাম প্রথম বলেই একটা ছক্কা মেরে দারুণ শুরু করলেন। 2 ওভারের মধ্যে তাদের স্কোরটা 18 উঠে গেছিল, কিন্তু ওই মানে থার্ড ওভারে মানে নিজের সেকেন্ড ওভারে বল করতে এসে ওই লুক উড তুলে নিয়েছিলেন জনসন চার্লসের উইকেটটা। তো এরপর মানে শাই হোপ ক্রিজে আসেন, শাই হোপ আর এভিন লুইসের মধ্যে আরেকটা ওই 18 বা 19 রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল, কিন্তু এভিন লুইস নিজের ইনিংসটাকে এদিন বড় করতে পারলেন না। ওই জায়গায় তিনি মানে নিজের উইকেটটা যখন খুঁয়ে বসেন তখন ওয়েস্ট ইন্ডিজ হয়ে যায় 2 উইকেটে 37। এরপর পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা থাকে 2 উইকেটে 66। তখনও অবধি মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল। সিমরন হেটমায়ার তিনি ক্রিজে এসে কয়েকটা বড় বড় শট খেলেছিলেন, 26টা রান করেও ফেলেছিলেন, কিন্তু বিপত্তিটা ঘটলো ওই পাওয়ার প্লের ঠিক পরের ওভারে জ্যাকব বেথেল যখন বল করতে গেলেন তখন ওই জায়গায় মানে সিমরন হেটমায়ার তাকেও একটা আর কি লম্বা শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুইয়ে বসেন। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে আদিল রাশিদ বল করতে এসে তিনি তুলে নেন আরেক ডেঞ্জারাস ব্যাটার শেরফান রাদারফোর্ডের উইকেটটা। এই পরপর 2 ওভারে 2 উইকেট খুইয়ে ওয়েস্ট ইন্ডিজ তখন হয়ে যায় 4 উইকেটে 70। এখান থেকেই তারা বলতে গেলে আস্তে আস্তে ম্যাচ থেকে ব্যাকফুটে চলে যায়। এরপর তবুও পঞ্চম উইকেটে ওই ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়ার শাই হোপ আর রবমান পাওয়েলের মধ্যে একটা 49 রানের জুটি গড়ে উঠেছিল। 10 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা ছিল 4 উইকেটে 97। এরপর ওই দলগত 119 রানের মাথায় ব্রাইডন কার্সের একটা মানে বডি লাইন ডেলিভারি বা বলতে পারেন একটা চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে ওই তিনি তুলে নেন ওই ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন শাই হোপের উইকেটটা। শাই হোপ খুবই আনফর্চুনেটলি এদিনও মানে 50-র কাছাকাছি গিয়েও নিজের 50-র দেখাটা পেলেন না, ঠিক আগের ম্যাচের মতোই 45 রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যান। আর এর ঠিক পরের ওভারে আদিল রশিদ বল করতে এসে তিনি তুলে নিয়েছিলেন আরেক ডেঞ্জারাস ব্যাটার ওই রোমারিও শেপার্ডের উইকেটটা। ওই জায়গায় ডেফিনেটলি ক্রেডিট প্রাপ্য ওই শর্ট কভারে ফিল্ডিং করে ইংলিশ ক্যাপ্টেন হ্যারি ব্রুকের, তার ওই চমৎকার দুর্দান্ত ক্যাচটা না হলে কিন্তু ওই জায়গায় শেপার্ডের উইকেটটা তোলা যেত না। তো এই জায়গায় 120 রানের মধ্যেই 6টা উইকেট খুইয়ে তখনই বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশাটা অলমোস্ট শেষ হয়ে গেছিল। কিন্তু ওই সপ্তম উইকেটে আবার একটা লড়াই দেওয়ার চেষ্টা করেছিল ওই জায়গায় জেসন হোল্ডার আর রবমান পাওয়েলের একটা পার্টনারশিপ। ওই জায়গায় মানে 52 রানের একটা জুটি গড়ে উঠেছিল, দুজনেই দুপাশ থেকে অ্যাটাক করে যাচ্ছিল ইংলিশ বোলারদের। কিন্তু ওই 18 নম্বর ওভারে লুক উড বল করতে এসে তিনি তুলে নেন ওই ডেঞ্জারাস জেসন হোল্ডারের উইকেটটা, যিনি 3টা ছক্কা মেরে 25 রান করে ফেলেছিলেন। তো তার উইকেটটা চলে যাওয়ার ঠিক 2 বলের মধ্যেই তিনি আরেকটা উইকেট তুলে নেন, ওই গুডাকেশ মোটিকেও প্যাভিলিয়নে ফিরিয়ে দেন। এই জায়গায় তখনই বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশাটা পুরোপুরি স্তীমিত হয়ে যায়। আর এরপর ওই মানে নবম উইকেটে একটা 37 রানের মতো জুটি গড়ে উঠেছিল, ওই জায়গায় মানে এইটাকে লিড করছিলেন পার্টনারশিপটাকে মেনলি রবমান পাওয়েলি, তিনি ওই জায়গায় শেষের দিকে নিজের হাফ সেঞ্চুরি কমপ্লিট করে নিয়েছিলেন। তো ওই জায়গায় লাস্ট ওভারে ব্রাইডন কার্সকে কিন্তু তিনি 4 ছক্কার ফুলজুরি ছুটিয়ে
23টা রান তুলে ফেললো, সেটা মানে যথেষ্ট আর কি গুড এনাফ ছিল না বলেই আমার মনে হয়। তো শেষমেশ ওয়েস্ট ইন্ডিজ তাদের মানে ইনিংসটাকে শেষ করলো 20 ওভার শেষে ওই 8 উইকেটে 211 এই অবস্থায়। তো যার ফলে 37 রানের বেশ একটা বড়সড় ব্যবধানে ইংল্যান্ড এই ওয়েস্ট ইন্ডিজকে শেষ টি-20 ম্যাচে বা বলতে পারেন নিয়ম রক্ষা টি-20 ম্যাচে পরাজিত করে, আর এই টি-20 সিরিজটাও তারা 3-0 ব্যবধানে এই ওয়েস্ট ইন্ডিজকে পুরোপুরি হোয়াইট ওয়াশ করে দেয়। তাহলে এবার প্রশ্ন আসতেই পারে এই থার্ড টি-20 ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন ইংল্যান্ডের ওই ওপেনিং জুটিতে যে 120 রান উঠে গেল জেমি স্মিথ আর বেন ড্যাকেটের দৌলতে, ওটাই তো শুরুতে ইংল্যান্ডকে ওই বড় রান তোলার প্ল্যাটফর্মটা পুরোপুরি সেট করে দিয়েছিল। তো ওই জুটিটা এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে, কিংবা বেন ড্যাকেটের 84 রানের ইনিংস, কিংবা ওই জেমি স্মিথের 60 রানের ইনিংস, এই দুটো মানে ইন্ডিভিজুয়াল ইনিংসকেও ডেফিনেটলি আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন। কারণ তারা যেরকম আর কি ঝড় তুলে শুরু করেছিল, ওইখানেই আর কি বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা পুরো ওয়েস্ট ইন্ডিজ টিমের মানে মনোবলটা একবারে তারা ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। আর এরপর আপনি বলতে পারেন ওই লাস্ট 5 ওভারে ইংল্যান্ড যে 70 রান তুলে ফেললো ওই জ্যাকব বেথেলার ওই তাদের ক্যাপ্টেন হ্যারি ব্রুকের হাত ধরে, ওইটাই তো বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজের থেকে ইংল্যান্ডের রানটাকে পুরোপুরি ধরাছোঁয়ার বাইরে নিয়ে চলে গেল। তো ডেফিনেটলি ওই লাস্ট 5 ওভারে 70 রান তুলে ফেলাটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে আপনি তুলে ধরতে পারেন। কিংবা বলতে পারেন ওয়েস্ট ইন্ডিজ ওই মানে পাওয়ার প্লের মধ্যেই যে দুইটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেললো, তাদের 2 ওপেনারকে শুরুতেই যে আর কি তারা হারিয়ে ফেললো, এখানেই তারা কিন্তু বেশ বড়সড় ধাক্কা খেয়েছিল, এটাকেও আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন। কিন্তু তারপরে ওই জায়গা থেকে কিছুটা রিকভার করার পর ওই সপ্তম আর অষ্টম ওভারে এই পরপর 2 ওভারে তারা যখন 2 ডেঞ্জারাস ব্যাটারকে হারালো, প্রথমে সিমরন হেটমায়ার আর তারপর শেরফান রাদারফোর্ড, এটা আমি মনে করি বেশ বড়সড় একটা ধাক্কা দিয়েছিল ওই ওয়েস্ট ইন্ডিজকে। তো এই পরপর 2 ওভারে 2 উইকেট চলে যাওয়াটাকেও আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন। কিংবা এরপর যখন একটা 49 রানের জুটি গড়ে উঠেছিল, কিন্তু ওই জুটিটা যখন ভেঙে দিল ওই ব্রাইডন কার্স তাদের ক্যাপ্টেন শাই হোপকে ফিরিয়ে দিয়ে, আমি মনে করি শাই হোপের উইকেটটাকেও আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে অবশ্যই তুলে ধরতে পারেন। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ওই 12 আর 13 নম্বর ওভারে তারা মানে এই পরপর 2 ওভারে যে 2টা উইকেট খুইয়ে ফেললো। প্রথমে ওই শাই হোপের উইকেটটা খুইয়ে ফেলেছিল তারা, যিনি ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন 45 করে, আর এর ঠিক পরের ওভারে ওই আদিল রাশিদ যখন এসে তুলে নিলেন আরেক ডেঞ্জারাস ব্যাটার রোমারিও শেপার্ডের উইকেটটা, তিনিও কিন্তু ইনফর্ম ব্যাটার ছিলেন, কিন্তু ওই জায়গায় হ্যারি ব্রুকের ওই চমৎকার ক্যাচের মাধ্যমে তিনি যে আর কি প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন। মানে মোদ্দা কথা এই পরপর 2 ওভারে যে 2টা উইকেট খুইয়ে ফেললো ওয়েস্ট ইন্ডিজ, তারা জয়ের যে শেষ আশাটুকু দেখছিল মানে একটা পার্টনারশিপ গড়ে বা কিছুটা কাউন্টার অ্যাটাক করে, এই পরপর 2 ওভারে 2 উইকেট চলে গিয়ে তাদের ওই জয়ের শেষ আশাটা পুরোপুরি একদম স্তব্ধ হয়ে যায়। তো আমার কাছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ওই 12 আর 13 নম্বর ওভারে তারা যে পরপর 2 ওভারে 2টা উইকেট খুইয়ে ফেললো শাই হোপ আর রোমারিও শেপার্ডের উইকেটটা, ওই 2টা ঘটনাই আমার কাছে এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।